মোদী সরকার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে। মোদী সরকার আসলে দিশেহারা। বাংলাদেশের যে স্মার্ট মুভ, বিশেষ করে প্রফেসর ইউনূসের যে ডায়নামিক লিডারশিপ এবং মুভিং ফরওয়ার্ড এবং তারা যে অ্যাক্রস দ্য গ্লোবকে বাংলাদেশকে অ্যাট্রাক্ট করতেছে যে, "আসো, লেটস কাম টু আওয়ার কান্ট্রি, ইনভেস্ট, দেখো।" এইটা তাদের সহ্য হচ্ছে না। ভারত সবসময় বিশেষ করে এই মোদী গভর্নমেন্ট গত ১৫ টা বৎসর বাংলাদেশ থেকে যে হারে অন্যায়, অন্যায্য সুবিধাগুলো নিয়ে তাদের যে কি বলে জিহ্বাটা বড় হয়ে গেছে। তাদের যে আ কি বলে আস্পর্ধা অনেকটা বড় হয়ে গেছে। এটা তো এখন আস্তে, আস্তে তো মানে কাট হচ্ছে, কমে আসতেছে। এটা তো তারা মানতে পারতেছে না। আপনি সময়টার দিকে একটু দেখেন, তাকান। যখন বাংলাদেশে ইন্টারন্যাশনাল বিজনেস সামিট হচ্ছে, যেখানে প্রচুর বাহির থেকে ডেলিগেট গেছে এবং একেকজন বিলিয়নস ডলার ইনভেস্ট করার প্রতিশ্রুতি দিচ্ছে। মিলিয়নস পাউন্ডস এন্ড ডলার্স তারা ইনভেস্ট করবে, হসপিটাল করবে, তারা আ আ কা আম কি বলে সার কারখানা করবে, পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে এ ধরনের কাজগুলো। আপনি দেখেন একটু ভালো করে শব্দগুলোকে একটু দেখেন। কখন? যে যখন বলা হলো বাহির থেকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করা হবে, তখন তারা বন্ধ করল। বাংলাদেশের একটা ম শ্রেণী কিন্তু ইন্ডিয়াতে যায় চিকিৎসার জন্য। আপনি এভাবে লিঙ্ক করে দেখেন। আপনি একটু ভালো করে দেখেন। যখন বলা হচ্ছে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করা হবে, এখানে নার্স প্রোডিউস করা হবে, যে নার্সকে বিদেশে রপ্তানি করা হবে। আমেরিকাতে কিন্তু নার্সের প্রচুর ডিমান্ড রয়েছে। আ কিন্তু আ আ যেটা অনেকটা ইন্ডিয়া থেকে আসে। ঠিক ওই মুহূর্তে যখন আমাদের এক ভাই, আমি তার নামটা ভুলে গেছি, যিনি বললেন যে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হসপিটাল তৈরি করা হবে, নার্স প্রোডিউস করা হবে, যেটাকে রপ্তানি করা হবে। তখন তারা এটা অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ ইন্ডিয়াতে ট্রিটমেন্টে যায়। আপনি দেখেন কতটা মানে এটা আগ্রাসী, এটা তো একটা আগ্রাসী মনোভাব যে আমি হুটহাট উইথআউট এনি প্রায়র নোটিফিকেশন কোন কিছু না বলে হুটহাট একটা মনে হলো যেন একটা এক্সিকিউটিভ অর্ডার যে বন্ধ করে দিলাম। আগামীকাল থেকে এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে। আসলে ইনফেক্ট ব্যাপারটা হয়েছে কি? দেখেন আ আ মোদী সরকার অনেকটা পাগলপ্রায় হয়ে গেছে। মোদী সরকার আসলে দিশেহারা। বাংলাদেশের যে স্মার্ট মুভ, বিশেষ করে প্রফেসর ইউনূসের যে ডায়নামিক লিডারশিপ এবং মুভিং ফরওয়ার্ড এবং তারা যে অ্যাক্রস দ্য গ্লোবকে বাংলাদেশকে অ্যাট্রাক্ট করতেছে যে, "আসো, লেটস কাম টু আওয়ার কান্ট্রি, ইনভেস্ট, দেখো।" এইটা তাদের সহ্য হচ্ছে না। কেন সহ্য হচ্ছে না দেখেন, আ বা ইন্ডিয়া সবসময় চায়, ইন্ডিয়া কি চায়? বাংলাদেশকে গলা টিপিয়ে ধরতে চায়। বাংলাদেশকে সবসময় চায় তারা আ বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্রনীতি, সংস্কৃতিকে তারা কন্ট্রোল করতে চায়। কিন্তু তারা এটা ভুলে গেছে যে বিশেষ করে ৫ই আগস্টের পরে ইন্ডিয়ার এই স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে, এটা তারা ভুলে গেছে। এটা মোদী সরকার মানে হিসাবে গোলমাল করে ফেলতেছে। ইট ওয়াজ পসিবল। পা ৫ই অগাস্টের পূর্বে তাদের বাংলাদেশকে গলা টিপে ধরার, বাংলাদেশকে চাপে ফেলার আ একটা চিন্তা তারা করে থাকলে করতে পারত। কিন্তু ৫ই অগাস্টের পরে এটা এটা কিন্তু আর না। বিশেষ করে দেখেন, ইন্ডিয়া আসলে সবসময় কি চায়? আপনি স্বাধীনতার উত্তরের কাল থেকে ইন্ডিয়া কখনোই চায় না বাংলাদেশ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াক। ইন্ডিয়া কখনোই চায় না বাংলাদেশে একটা স্বাধীন অর্থনীতি গড়ে উঠুক এবং উন্নতির দিকে যাক। ইন্ডিয়া কখনোই চায় না বাংলাদেশ আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। বাংলাদেশ তার অবস্থানটাকে সমুজ্জ্বল করুক। ইন্ডিয়া কখনোই চায় না। ইন্ডিয়া চায় না বাংলাদেশের রাজনীতি স্বাধীনভাবে রাজনীতি করুক। বরং ইন্ডিয়া চায় বাংলাদেশকে চেপে ধরার জন্য। এখান থেকে বের হওয়ার চেষ্টাটাই এটা। আপনি দেখেন গত পরশু জয়শঙ্কর একটা কথা বলেছেন। আমি প্রভাবটা বলার আগে এটা একটু বলে নেই। জয়শঙ্কর একটা কথা বলেছে, ভারত বাংলাদেশের সবচাইতে বেশি মঙ্গল কামনা করে। আমার কাছে মনে হয় ওই জয়শঙ্কর এখানে একটু হিসাবে ভুল করে যে একটা শব্দ মানে আদ্যত অক্ষর দিতে ভুলে গেছে। সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সবচাইতে বেশি অমঙ্গল কামনা করে। I repeat, ভারত বাংলাদেশের সবচাইতে অমঙ্গল কামনা করে। আপনি দেখেন আমরা বিগত স্বাধীনতার ৫৪ বৎসরের ইতিহাসে আপনি আপনি দেখ কখনোই দেখবেন না ভারতের কাছ থেকে বাংলাদেশে কোন একটা ফেয়ার ট্রিটমেন্ট পেয়েছে। আজকে যে ট্রান্সশিপমেন্টের এই কথাগুলো আসছে বা উঠে আসছে, ট্রান্সশিপমেন্টের মধ্য দিয়ে উভয় পক্ষ লাভবান হবে। এটা আমাদের নাজমুল স্যার বা হাসিন ভাইও বললেন যে
এখানে অনেক এমপ্লয়মেন্টের এনগেজমেন্টের বিষয়গুলো আছে। দেখেন, এর এটা যদি আমরা যদি অল্টারনেটিভটা খুঁজি, অল্টারনেটিভটা খুঁজলে যেটা হবে, বাংলাদেশ কিন্তু সবচাইতে বেশি লাভবান হবে। বাংলাদেশের যে ডাইনামিক যে ব্যবসায়ীবৃন্দ রয়েছে এবং বিদেশে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, তারা এবার তাদের নিজেদের গন্তব্য খুঁজে বের করবে। তারা তাদের নিজেদের প্রয়োজনে বাণিজ্যিক পন্থাগুলোকে তারা খুঁজে বের করবে। তারা আ যেমন আমি যেটা একটু আগে বললাম যে, আপনার ধরেন বা শ্রীলঙ্কা এবং মালদ্বীপের এয়ারপোর্টগুলোকে ব্যবহার করবে। সবচাইতে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে, আমার অ্যানালাইসিস যেটা বলতেছে, ভারত ইটসেলফ তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা প্রচুর রাজস্ব হারাবে এবং এটা নিয়ে আগামী ১ মাসের মধ্যে দেখবেন যে এই মোদী সরকারের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে খোদ ভারতে তার এগেইনস্টে আন্দোলন সংগ্রাম হবে। তার এই সিদ্ধান্তের এগেইনস্টে ভারতের মিডিয়াতে কথা উঠবে। ভারতীয় পত্র-পত্রিকাতে এগুলোতে কথা উঠবে। ভারত সবসময়, বিশেষ করে এই মোদী গভর্নমেন্ট গত ১৫টা বৎসর বাংলাদেশ থেকে যে হারে অন্যায় অন্যায্য সুবিধাগুলো নিয়ে তাদের যে কি বলে জিহ্বাটা বড় হয়ে গেছে, তাদের যে কি বলে আস্পর্ধা অনেকটা বড় হয়ে গেছে, এটা তো এখন আস্তে আস্তে তো মানে কাট হচ্ছে, কমে আসতেছে। এটা তো তারা মানতে পারতেছে না। এটা তো তারা স্বাভাবিকভাবে নিতে পারতেছে না। তাদের চোখের সামনে দেখতেছে যে বাংলাদেশ ভারতের কবজা থেকে বেরিয়ে যাচ্ছে। ভারতের কবজা থেকে তারা বেরিয়ে যাচ্ছে। এটা তারা মানতে পারতেছে না। এটা তো তাদের ঘুমোতে পারে না ঠিক মতো। তবে সবচাইতে যে বড় যে এখানে যে বিষয়টা হচ্ছে, আমি যেটা বলতে চাই, এখানে ভারতের একটা রাজনৈতিক এবং কূটনৈতিক মৃত্যুবরণ হয়েছে। কারণ হাসিন ভাই খুব সুন্দর বলেছেন। যদিও আমি অনেক বেশি কথা বলতেছি, কিন্তু দেখা যায় যে হাসিন ভাই একটা শব্দ জি। খুব দারুণ বলেছে। ভারতের আমলাদের এই যে ভারতের যে কূটনৈতিক যে একটা আ দারুণ বিশ্বব্যাপী যে একটা সুনাম এবং প্রভাব, এটা কিন্তু চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমি মনে করি ভারতের রাজনৈতিক এবং যে কি বলে আমলাতান্ত্রিক যেই বুদ্ধি, যেই ম্যাচুরিটির একেবারে ভরাডুবি এবং তাদের এক্ষেত্রে একটা মৃত্যু হয়েছে। এটা ছাড়া আ আ আমি অন্য ভাষায় বলতে পারতেছি না। আপনি দেখেন, সাময়িকভাবে হয়তোবা বাংলাদেশ কিছুটা বাংলাদেশে একটা মানে সাময়িকভাবে এর তো একটা যেকোনো মানে জিনিসেরই নেগেটিভ পজিটিভ একটা দিক থাকবেই। হঠাৎ করে একটা সিদ্ধান্ত হয়েছে। জি। চলো কিছুটা আমরা চ্যালেঞ্জ দ্বিতীয় পর্যায়ে আসবো। বাংলাদেশে আমি শেষ করে দিচ্ছি। কিছুটা চ্যালেঞ্জ বাংলাদেশকে পোহাতে হবে। বাট আমি মনে করি বাংলাদেশ ইস ক্যাপাবল টু ডিল উইথ দিস সিচুয়েশন এবং বাংলাদেশের হারানোর কোনো কিছু নাই। বাংলাদেশের, আই রিপিট, বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং বাংলাদেশের ভালো হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ভারত নির্ভর ছিল, এবার তারা নিজেরা তাদের ব্যবসায়িক কারণে তারা তাদের গন্তব্যকে খুঁজে বের করবে। তারা তাদের অল্টারনেটিভ খুঁজে বের করবে। বাংলাদেশের হারানোর কিছু নেই। বরং বাংলাদেশ, আমি মনে করি বাংলাদেশ আরো ভালো হবে। আর সবচাইতে বড় যে বিষয়টা হচ্ছে, ছোট্ট একটা কথা বলে নিই, যেহেতু পরের ইস্যুটা গাজার ইস্যু আসবে। সেটা দেখেন, ভারত একের পর এক এই হঠকারী সিদ্ধান্তগুলো কেন নিচ্ছে? আমার তো মনে হয় যে ভারত আসলে রাতে ঘুমোতে পারে না। সারাক্ষণ টেনশনে থাকে। কি টেনশনে থাকে? এই মনে হয় সেভেন সিস্টার নিয়ে কিছু একটা হয়ে গেল। যে আমাদের হাসিন ভাই বললেন যে ওখানে সামরিক বিমান, তারপরে অস্ত্র, গোলা-বারুদ এগুলো জমা করতেছে। এর কারণটা কি? কারণ ২ টা কারণ। একটা কারণ হতে পারে বাংলাদেশকে একটা পরোক্ষভাবে ইমপ্লয়েডলি একটা থ্রেট দেওয়া হচ্ছে, don't look at this. সেভেন সিস্টার দিকে তাকাও না, উই আর রেডি টু ডিফেন্ড। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, এই মনে প্রফেসর ইউনূস মুরগির গলাটা কেটে দিল। এই মনে প্রফেসর ইউনূস চিকেন নেকের গলাটা কেটে দিল। বুঝতে পারছেন? এই যে সারাক্ষণ যে টেনশন, এই টেনশনে যে সাইকোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট তাদের মধ্যে কাজ করতেছে। সাইকোলজিক্যালি একেবারে অনেকটা যেমন হাসিনা এদেশে সাইকোপ্যাথ ছিল, ওই দেশে এখন হাসিনা গিয়ে তার এই যে সাইকোপ্যাথ, এটাকে ডেলিভার করছে মোদি গভর্নমেন্টের উপরে। একেবারে ইম্যাচিউর একটা ইমপ্র্যাকটিক্যাল একটা সিদ্ধান্ত হয়েছে এই ট্রান্সশিপমেন্টের মধ্য দিয়ে। আবার এগেইন আমি যে কথাটা রিইটারেট বলি, বাংলাদেশের ব্যবসায়ী ভাইরা অত্যন্ত সুনামের সাথে ব্যবসা করেন এবং তারা দে আর ভেরি মাচ
competent enough to deal with this situation, এবং নাজমুল স্যার তো বলছেন within 15 days to perhaps maybe 1 month, or আমি বলি সর্বোচ্চ 2 মাস লাগবে এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য। এর মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি আরো প্রোগ্রেস হবে, আরো সামনের দিকে যাবে। ভালো থাকবেন। ধন্যবাদ।